বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। এখন সন্ধ্যা 7:30। বছরের এক নারীকে কোভিড-19 টিকা দেওয়ার মাধ্যমে ব্রিটেনে আজ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। উগ্রবাদী শক্তি ও তাদের উচ্ছৃঙ্খল সহযোগীরা আমাদের নীরবতাকে দুর্বলতা ভেবেছে। আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবৃত্ত করার অনুরোধ জানাই। ইতিহাস বিকৃতির অভিযোগে এক প্রবাসী সাংবাদিকের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নিতে বলেছে বাংলাদেশের হাইকোর্ট। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ব্রিটেন হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে আজ কোভিড-19-এর বিরুদ্ধে পূর্ণাঙ্গ পরীক্ষায় উত্তীর্ণ কোনো টিকার ব্যবহার শুরু হয়েছে। ফাইজার এবং বায়োএনটেকের তৈরি এই টিকা আজ প্রথম দেয়া হয়েছে 93 বছর বয়স্ক এক নারীকে। এর মাধ্যমে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS দেশটির ইতিহাসের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি শুরু করল। কয়েক সপ্তাহ আগে যখন এই টিকাটি করোনা ভাইরাসের বিরুদ্ধে 95% পর্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়, তখন বিশ্বজুড়ে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। বিস্তারিত শুনুন আকবর হোসেনের কাছে। 93 বছর বয়সী এক নারী মার্গারেট কিনান হচ্ছেন প্রথম ব্যক্তি যাকে ফাইজার বায়োএনটেকের কোভিড-19 টিকা দেওয়া হলো। কভেন্ট্রির এক হাসপাতালে যখন তাকে এই টিকা দেওয়া হয় তখন সেখানে উপস্থিত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আনন্দধ্বনি দিয়ে উল্লাস করেন। টিকা নেবার পর মার্গারেট কিনান বলেন, তিনি যদি এই টিকা নিতে পারেন, যে কারোরই এই টিকা নিতে পারা উচিত। ব্রিটেন এই টিকা দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছে তা দেশটির ইতিহাসের এই যাবৎকালের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী বরিস জনসন আজ লন্ডনের এক হাসপাতালে এই টিকাদান কর্মসূচি দেখতে গিয়েছিলেন। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে কেবল বয়স্ক ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং সামনের কাতারের স্বাস্থ্যকর্মীদের। ধাপে ধাপে সারা দেশের সব মানুষকে এই টিকা দেওয়ার জন্য ব্রিটেনে সেনাবাহিনীকেও কাজে লাগানো হবে। করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আজকের দিনটিকে এক গুরুত্বপূর্ণ বাঁকবদলের দিন হিসেবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। আকবর হোসেন। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান এক বিতর্কের মধ্যে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। চরমোনাইর পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বলেছেন, তাদের নীরবতাকে যদি দুর্বলতা বলে ভাবা হয় তাহলে সেটা ভুল হবে। ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদনের একদিন পর তিনি এই বক্তব্য দিলেন। তবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেছেন, ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিতর্কের ঘটনা এখন ঠিক কোন দিকে গড়াচ্ছে, ঢাকা থেকে আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। বাংলাদেশে ভাস্কর্য বিতর্কে দেশের শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতাদের বক্তব্যে রাজনীতির ময়দানে উত্তাপের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজ সংবাদ সম্মেলনে বেশ কঠোর ভাষায় ভাস্কর্য বিরোধী অবস্থান তুলে ধরেছেন। চরমোনাই পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ এক সংবাদ সম্মেলনে ভাস্কর্যকে মূর্তিপ্রীতি ও বিজাতীয় চেতনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। তার বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হলো। জনবিচ্ছিন্ন সুবিধাভোগী শ্রেণীটি ওলামায়ে কেরামকে সন্ত্রাসী ভাষায় গালিগালাজ করছে, মাহফিলের মতো ধর্মীয় সংস্কৃতিকে উগ্রপন্থায় প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। আমরা পরিষ্কার করে জানাচ্ছি, ওলামায়ে কেরামের দাবির মধ্যে মরহুম বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না, বরং বিষয়টি ছিল দেশের প্রায় 90% জনগণের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মূর্তি স্থাপন না করে
অন্য কোনো পন্থায় তাকে স্মরণ করার দাবি, যা অনেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষকৃত্য করার মতোই নিন্দনীয় কাজ। ভাস্কর্যের পক্ষে অবস্থানকারীদের উগ্রবাদী বলে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ভাস্কর্য মূর্তি ইস্যুতে চরম উস্কানির মুখেও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে। উগ্রবাদী শক্তি ও তাদের উচ্ছৃঙ্খল সহযোগীরা আমাদের নীরবতাকে দুর্বলতা ভেবেছে। আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবৃত্ত করার অনুরোধ জানাই ও ক্ষমতাধীন সরকার এবং তাদের সুবিধাভোগী উগ্র সমর্থকদের সতর্ক করে বলতে চাই, এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে ইসলামপন্থীরা নতুন করে বিরোধিতা শুরু করে। দেশের শীর্ষ পর্যায়ের ইসলামপন্থী নেতারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন। কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বিক্ষোভ হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ভাস্কর্য নিয়ে সরকার তার অবস্থানে অনড় হলে তাদের সাথে যে সুসম্পর্ক তৈরি হয়েছে সেটি ব্যাহত হবে। তো এই বিষয়ে তো সরকারের সাথে সংঘাত আমরা চাই না, তবে এই কারণে আমাদের অবস্থান কিন্তু সরকারের প্রতি অনমনীয় থাকবে। সরকার দীর্ঘ একটা পথ পরিক্রমার মাধ্যমে আলেম সমাজের সাথে দূরত্ব অনেকটা ঘুচিয়ে এনেছে। সরকার যদি ভাস্কর্য স্থাপনের বিষয়ে অনমনীয় থাকে, সেক্ষেত্রে আলেমদের সাথে সরকারের সম্পর্কটা মারাত্মকভাবে ব্যাহত হবে। বাকি যদি আলেম ওলামাদের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন, কোনো ধরনের কঠোরতা আরোপ করে, তাহলে আমার মনে হয় যে ধর্মপ্রাণ মুসলমান এর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং তার পরিণাম অত্যন্ত সংঘাতমূলক কোনো পরিস্থিতির দিকে চলে যেতে পারে। পাল্টাপাল্টি বক্তব্যে এমনিতেও ভাস্কর্য বিতর্ক আরও চাঙ্গা হয়েছে। শুরুতে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুটা অস্বস্তি রয়েছে বলে মনে হলেও পরে বিষয়টি কঠোরভাবে মোকাবেলার ইঙ্গিত পাওয়া গেছে। ক্ষমতাসীন দলের সাথে ইসলামপন্থীদের টানাপোড়েন চললেও মামুনুল হক বলেছেন, ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। তবে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই বিষয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আওয়ামী লীগ মনে করে না। মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটা উনি হয়তো ওনার বিবেচ্য বিষয় উনি কি করবেন, কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে এটা বলতে পারি যে এই সমস্ত মোল্লাদের এই অযৌক্তিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক এবং অপব্যাখ্যা নিয়ে কোনো কথাবার্তা বা আলোচনা করার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন আছে বলে এটা আওয়ামী লীগ মনে করে না। আর আজকে যারা এই সমস্ত ধর্মের ভিত্তিক এই দলগুলোর নেতারা যারা কথা বলছেন, এরা প্রত্যেকেই কেউ রাজাকার ছিল অথবা কেউ তার রাজাকার পরিবারের সন্তান। এরা সব স্বাধীনতা বিরোধী। ঈদের সময় কিসের আলাপ করে দেশ চালাতে হবে? আমি মনে করি যে এদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে সরকার পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, একটা শান্তিপূর্ণ অবস্থানে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য সরকার সবাইকে নিয়ে কাজ করে। এইটাকে যদি দুর্বলতা ভাবে তাহলে এটা ভুল করবে। অন্যদিকে ৩ শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন হওয়ার একদিনের মাথায় যে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির, তা সম্ভবত পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভাস্কর্য ইস্যুতে বিতর্কের অচিরেই অবসান হওয়ার সম্ভাবনা নেই। ঢাকা থেকে শাহনাজ পারভিন। ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগে বাংলাদেশের হাইকোর্ট আজ প্রবাসী এক সাংবাদিক কনক সারওয়ারের কিছু ভিডিও ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। চলতি বছরের 17ই নভেম্বর হাইকোর্টে একটি আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক সাবেক সেনা কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে কন্টেন্ট তৈরি করে সেগুলো ইউটিউবে প্রকাশ করে নজরে আসেন প্রবাসী সাংবাদিক কনক সারওয়ার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিবিসি বাংলার মুন্নি আক্তার। মুন্নি, যে ভিডিওগুলো সরিয়ে নিতে বলা হয়েছে সেগুলোতে ঠিক কি আছে, কেন আপত্তি জানানো হয়েছিল? আসলে এই সম্পর্কিত যে পিটিশনটি হয়েছে, যেটি আদালতে দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি শাহ মঞ্জুরুল হক, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে পিটিশনে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে গত
চলতি বছরের 17ই অগাস্ট একটি ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছিল, যেখানে সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদের একটি সাক্ষাৎকার ছিল, যেখানে দাবি করা হয়েছে যে তিনি তার সাক্ষাৎকারে যেসব তথ্য দিয়েছেন তার মাধ্যমে ইতিহাস বিকৃতি হচ্ছে। তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন না, বরং ছিলেন জিয়াউর রহমান। এই বিষয়টি ইতিহাসের বিকৃতি বলে তিনি দাবি করেছেন এবং এটির প্রতিবাদ জানিয়ে তিনি আসলে হাইকোর্টে অভিযোগ হিসেবে এই পিটিশনটি দায়ের করেছিলেন। তো আদালত এই নিয়ে ঠিক কী নির্দেশনা দিয়েছে? গত 17ই নভেম্বর যে পিটিশনটি দায়ের করা হয়েছিল সেটির আজ প্রথম শুনানি হয় এবং শুনানি শেষে মৌখিকভাবে যে আদেশটি আদালত দিয়েছেন সেটি হচ্ছে যে ইউটিউব সহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে ডক্টর কনক সারোয়ার, যিনি একজন প্রবাসী সাংবাদিক, তার যেসব কন্টেন্ট রয়েছে সেগুলো সরিয়ে নিতে হবে। আর এটি কবে সরিয়ে নিতে হবে বা এর দিনক্ষণ তারিখ বিষয়ে প্রশ্ন করেছিলাম আমি এর আইনজীবী শাহ মঞ্জুরুল হককে। মিস্টার হক আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আদালত তার মৌখিক নির্দেশনায় বলেছেন অনতিবিলম্বে এসব কন্টেন্ট ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশের একটি সংস্থা, সরকারি সংস্থাকে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ খুব শিগগিরই আসবে বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। মুন্নি, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা থেকে বলছিলেন বিবিসি বাংলার মুন্নি আক্তার। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কগুলো অবরোধ করেছে এবং মিছিল করছে। তারা প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করছে। তারা বলছে আজারবাইজানের সাথে সাম্প্রতিক লড়াইয়ে নাগর্নো কারাবাখ এবং তার আশেপাশে বিপুল পরিমাণ ভূখণ্ড হারানোর দায়দায়িত্ব তাকেই নিতে হবে। মিস্টার পাশিনিয়ান তার পদত্যাগ এবং আশু নির্বাচনের বেশ কয়েকটি দাবি প্রত্যাখ্যান করেছেন। ওদিকে আর্মেনিয়ার কাছ থেকে পাওয়া ভূখণ্ডে আজারবাইজান দালান কোঠা নির্মাণ শুরু করেছে। ইরানের সুপ্রিম কোর্ট ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের প্রাণদণ্ডের আদেশ বহাল রেখেছে। মিস্টার জাম অনলাইন নিউজ চ্যানেল আমাড নিউজ পরিচালনা করতেন। ইরান তার বিরুদ্ধে 2017 সালে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে মদদ দেওয়ার অভিযোগ করেছে। এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের অ্যাকাউন্ট ব্যবহার করে এই নিউজ নেটওয়ার্কটি বিক্ষোভের ভিডিও শেয়ার করত এবং ইরানি কর্মকর্তাদের সম্পর্কে ক্ষতিকর তথ্য প্রকাশ করত। ইরানের সরকারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর টেলিগ্রাম নেটওয়ার্কটি বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে আরেক দফা অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে 11 বারের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রি করছে আমেরিকা। নতুন এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আধুনিক সামরিক যোগাযোগ ব্যবস্থা বিক্রি করবে। চীন তাইওয়ানকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং নতুন এই অস্ত্র বিক্রির ঘোষণায় আবারও দেশটি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা খবর দিচ্ছে 4 বছর আগে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহে নতুন করে কয়েকশো লোককে আটক করা হয়েছে। এদের বেশ কজন সেনাবাহিনীর সদস্য। ইজমির এবং আঙ্কারায় সরকারি প্রসিকিউটরদের গ্রেফতারি পরোয়ানা জারির পর দেশের বিভিন্ন জায়গায় আটকাভিযান চালানো হয়। গত কয়েক বছরে তুরস্কের সেনা অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আফগান সরকারের প্রতিনিধি ডক্টর আবদুল্লাহ বলেছেন, দুটো পক্ষ যখন আলোচনার বিষয় নির্ধারণ করছে তখন তার দল যুদ্ধবিরতি সমঝোতার উপর জোর দিচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি বলেছেন, সহিংসতা বন্ধে তালেবান বড় ধরনের ভূমিকা গ্রহণ করবে বলে তারা আশা করছেন। খবরে বলা হচ্ছে তালেবান তাদের আরও বন্দির মুক্তির বিষয়ে জোর দিচ্ছে। আফগান সরকারের অনেকেই যার বিরোধিতা করছে। নেপাল এবং চীন এক যৌথ বিবৃতিতে বলেছে, বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার বিষয়ে নেপালের কাছে যে হিসাব ছিল, এই পর্বতের উচ্চতা তার চাইতেও 86 সেন্টিমিটার উঁচু। তারা বলছে, নতুন হিসেবে দেখা যাচ্ছে এভারেস্টের উচ্চতা 8,848 মিটার 86 সেন্টিমিটার। এর আগে চীনের সরকারি হিসাবে এভারেস্টের উচ্চতা ছিল নেপালের হিসেবের চেয়ে 4 মিটার কম। ধারণা করা হচ্ছে 5 বছর আগের এক বড় ভূমিকম্পের কারণে এরকম হয়ে থাকতে পারে। বিশ্ব সংবাদ শুনছিলেন মানসী বড়ুয়ার কাছে। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেদ মাসুদ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো 2.5 বছর পর
মুখোমুখি ফুটবল মাঠে। এটাই এখন বিশ্বের ক্রীড়াঙ্গনের শিরোনাম। জুভেন্টাস ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের একটি ম্যাচে, যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা মেসি রোনালদোর পক্ষে এবং বিপক্ষে। যতটা দুই দলের খেলা, তার চেয়ে বেশি এখানে ব্যক্তিগত দ্বৈরথের বিষয়টি সামনে আসছে। মুখোমুখি দেখায় এগিয়ে লিওনেল মেসি, গোল দিয়েছেন 22টি, ম্যাচ জিতেছেন 16টি। রোনালদো মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমে গোল দিয়েছেন 19টি, ম্যাচ জিতেছেন 10টি। বাংলাদেশের ভক্তদের জানিয়ে রাখি, বার্সেলোনার মাঠ নু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত 2টায় শুরু হবে এই ম্যাচটি। বাংলাদেশের একজন ফুটবল কোচ মারুফুল হকের কাছে জানতে চাচ্ছিলাম, প্রজন্মের দুই সেরা খেলোয়াড়ের দ্বৈরথ কি দলের খেলায় কোনো প্রভাব ফেলে? না 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 না, টিমগুলোর উপর মেন্টালি কোনো ইম্প্যাক্ট পড়ে না। তাদের টেকনিক্যালি যদি তাদের কোনো পারফরমেন্স টোটাল টিমকে যদি তারা মোটিভেট করে, এনকারেজ করে, সেটা এক ধরনের জিনিস। কিন্তু আসলে মানে ওই দ্বৈরথের কারণে অন্যান্য প্লেয়াররা যে তাদের গেম প্ল্যান থেকে সরে যাবে, তাদের স্ট্র্যাটেজি থেকে সরে যাবে, এরকম কোনো কিছু তাদের ভিতরে কাজ করে না। অ্যাকচুয়ালি দ্বৈরথটা আমরা যারা মানে দূর থেকে খেলাগুলা দেখি বা তাদের খোঁজ খবর রাখি, তাদের কাছে দ্বৈরথ, আর কিন্তু তাদের ভক্তদের কাছে দ্বৈরথ। আসলে তারা টোটালি ট্রু প্রফেশনাল, ওরা জানে যে তাদের এই লেভেলে এই পর্যায়ে তাদের কি করা উচিত এবং সেটাই তারা করবে। আসলে তাদের মানে দ্বৈরথের চিন্তা মাথায় নেই। আসলে গেম প্ল্যান, টিমের ম্যাচ স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো তারা নিয়ে বেশি মনোযোগী। আসলে এখানে তাদের এটা মানে যেটা ডুয়েলের কথা বলা হচ্ছে, সেটা তাদের মাথায় বিন্দুমাত্র থাকার কথা না এবং থাকেও না সাধারণত। বঙ্গবন্ধু টি-20 লিগের সবচেয়ে বেশি রানের ম্যাচটি হলো আজ, যেখানে রাজশাহী 220 রান তুলেছে। 11টি ছক্কা মেরে 109 রান নিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরিশাল বেশ অনায়াসেই এই রান তাড়াও করেছে। পারভেজ হোসেন ইমনের 42 বলের সেঞ্চুরিতে 11 বল হাতে রেখে জয় পেয়েছে বরিশাল। এই সেঞ্চুরিটি বাংলাদেশের হয়ে যে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে দ্রুত গতির টি-20 সেঞ্চুরি। আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরে আসি। চ্যাম্পিয়ন্স লিগের ডু অর ডাই ম্যাচে আজ রাতে মাঠে নামবে লেইপজিগ ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড যদি শেষ 16তে উঠতে চায়, তবে হার এড়াতে হবে এই ম্যাচে। এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে পল পগবাকে নিয়ে নেতিবাচক খবর পেল ম্যানচেস্টার ইউনাইটেড। পগবার এজেন্ট মিনো রায়োলা বলছেন, পগবা ইউনাইটেডে খুশি নন, ক্লাবে তার শেষ দেখছেন এই এজেন্ট। ওয়েস্ট হ্যামের বিপক্ষে চলতি সপ্তাহে দারুণ এক গোল করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন ফ্রান্সের এই ডিফেন্ডার। টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ভারতের বিরাট কোহলির সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। স্টিভ স্মিথ এখনও 1 নম্বরে আছেন 25 পয়েন্ট বেশি নিয়ে। কোহলি ও কেন উইলিয়ামসন দুজনই পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের 4 টেস্টের 3টি মিস করবেন কোহলি। পাকিস্তানের সাথে টেস্টে থাকছেন না কেন উইলিয়ামসন। ভারতে আন্দোলনরত কৃষকদের ডাকে আজ দেশব্যাপী ধর্মঘট বা ভারত বন্ধ পালিত হওয়ার পর আজ সন্ধেবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছেন। এর আগে ভারত বন্ধের ফলে দেশের বিভিন্ন প্রান্তেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিস্তারিত শুনুন শুভজ্যোতি ঘোষের কাছে। গত 13 দিন ধরে রাজধানী দিল্লির বেশ কয়েকটি প্রবেশপথ কার্যত অবরুদ্ধ করে আন্দোলন চালাচ্ছেন হাজার হাজার কৃষক। আজ ভারত বন্ধের দিনে তাদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের আরও নানা প্রান্তে। দিল্লিতেও কৃষকরা ঘন ঘন স্লোগান দেন, কালাকানুন প্রত্যাহার না করিয়ে তারা ঘরে ফিরবেন না। ਢਿੱਡ ਭਰਦੇ ਆ ਪੂਰੇ ਹਿੰਦੁਸਤਾਨ ਦਾ ਇਹ ਪੰਜਾਬ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਉਦੋਂ ਪਿਓ ਲੱਗਦਾ ਸੀ ਆਪਣਾ ਇਹਨਾਂ মোদি ਵਰਗਿਆਂ ਨੂੰ। নরেন্দ্র মোদী সরকারের উপর ক্ষুব্ধ পাঞ্জাবের এই কিষান বলছিলেন, এতদিন আমরা নিজেদের খেতে মাথার ঘাম পায়ে ফেলে সারা হিন্দুস্তানকে খাইয়েছি, আর আজ দেশের সরকার আমাদেরই পেছন থেকে ছুরি মারছে। ভারত বন্ধ ডাকা ছাড়া আমাদের কি উপায় ছিল বলুন? ভারত বন্ধে সাধারণ মানুষ নানা জায়গায় ভোগান্তিতে পড়লেও কৃষক নেতারা অবশ্য দাবি করছেন তাঁরা আমজনতার দুর্ভোগ যতটা সম্ভব কম রাখারই চেষ্টা করেছেন। एक सांकेतिक होता है अपना विरोध दर्ज करने का एक आइडिया है एक किस्म से कि हम भारत सरकार की कुछ नीतियों से सहमत नहीं है। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা ও মুখপাত্র রাকেশ টিকায়েতের কথায় এটা আসলে একটা প্রতীকী প্রতিবাদ। ভারত সরকারের কিছু নীতির সঙ্গে আমরা যে একমত নই সেটা জানানোর শান্তিপূর্ণ রাস্তা। মানুষের কষ্ট হোক আমরা চাইনি, সেই জন্য বেলা 11টা থেকে 3টে পর্যন্ত বন্ধ পালিত হয়েছে, যাতে চাকুরিজীবীদের অফিস যেতে কোনো সমস্যা না হয়। অ্যাম্বুলেন্স বা বিয়ের গাড়িকেও আটকানো হয়নি। অ্যাম্বুলেন্স है, बीमार आदमी है, शादी का जा रहा, अपना कार्ड दिखाओ, अपना निकल जाओ। তবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ নানা রাজ্যেই এদিন আন্দোলনকারীরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন। মহারাষ্ট্রের বুলধানাতে
কৃষকদের গোষ্ঠী স্বাভিমানী शेतकरी সংগঠন আটকে দেয় চেন্নাই আহমেদাবাদ নবজীবন এক্সপ্রেস। या शेतकऱ्यांच्या आंदोलनाची दखल घेतली नाही म्हणून आज संपूर्ण देशामध्ये भारत बंदची हाक शेतकऱ्यांनी दिली होती। आज आम्ही बुलढाणा जिल्ह्यात ওই সংগঠনের নেতারা হুমকি দেন এটা আন্দোলনের শুধুমাত্র ট্রেলার। কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি না মানলে তারা দেখিয়ে দেবেন কিভাবে সারা দেশকে স্তব্ধ করে দিতে হয়। आज आम्ही हा रेल्वे अडवण्याचा फक्त ट्रेलर केला। जर का এতদিন মূলত এই কৃষক আন্দোলনে পাঞ্জাবের কৃষকরাই নেতৃত্ব দিয়েছেন। কিছু সংখ্যায় ছিলেন হরিয়ানা ও উত্তরপ্রদেশের চাষিরাও। তবে আজকের ভারত বন্ধে কংগ্রেস, এনসিপি, আম আদমি পার্টি, টিআরএস বা ডিএমকের মতো আরও বহু দল সমর্থন জানানোয় এই আন্দোলন একটা জাতীয় চরিত্র পেয়েছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। ভারত সরকার সম্প্রতি আইন পরিবর্তন করে আয়ুর্বেদ চিকিৎসকদের কিছু অপারেশন করার অনুমতি দেওয়ার পর সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সরব হয়ে আজ প্রতিবাদ করতে নেমেছিলেন। কদিন পরে প্রতিবাদ জানানোর জন্য তারা সব ধরনের ও জরুরি সভা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের কেন্দ্রীয় কাউন্সিল আইনে পরিবর্তন করে ভারত সরকার আয়ুর্বেদ চিকিৎসকদের 58 ধরনের অপারেশন করার অনুমতি দিয়েছে। এর মধ্যে পেট কাটতে হয় এমন অপারেশনের অনুমতি যেমন দেওয়া হয়েছে, আবার নাক, কান, গলা আর চোখের অপারেশনও করতে পারবেন আয়ুর্বেদরা। অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এই আইন বদল নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের কাছে যেমন লিখিত প্রতিবাদপত্র পাঠিয়েছেন তারা, তেমনি আজ প্রতি শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএর সদস্যরা প্রকাশ্য প্রতিবাদ করতে নেমেছিলেন। তারা বলছেন অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ দুটি ভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং এ দুটিকে মেলাতে গেলে তা এক খিচুড়ি ব্যবস্থায় পরিণত হবে, যার সবথেকে বড় ভুক্তভোগী হবেন রোগীরা। কথা বলেছিলাম আইএমএর জাতীয় সহসচিব ডাক্তার উষা শ্রীধরের সঙ্গে। ডাক্তার শ্রীধরের কথায় এটা আশ্চর্যের যে চিকিৎসকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। প্রতিবাদটা তো আসা উচিত ছিল রোগীদের তরফ থেকে। জীবনের ঝুঁকিটা তো তাদেরই হবে। আয়ুর্বেদদের দিয়ে যদি অপারেশন করাতেই হয় তাহলে তাদেরও মান্যতাপ্রাপ্ত কোনো কোর্স পড়িয়ে তারপরে অনুমতি দেওয়া হোক, বলছিলেন ডাক্তার উষা শ্রীধর। কলকাতার নামকরা ক্যান্সার সার্জন ডাক্তার গৌতম মুখোপাধ্যায়ের কথায় সঠিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ছাড়া যদি আয়ুর্বেদরা অপারেশন করতে শুরু করেন তাহলে মানুষের জন্য তা বিপজ্জনক হতে পারে। আমি এত বছরেও কোনো আয়ুর্বেদিক ডাক্তার কোনো সার্জিক্যাল কেস ঠিক হয়েছে এরকম কিন্তু আমার দেখা নেই। এটা মানুষের জন্য অনেকটাই বিপজ্জনক হতে পারে এবং সঠিক প্রশিক্ষণ এবং বেসিক ট্রেনিং ছাড়া এইরকম সার্জারি করাটা হয়তো উচিত হবে না। তবে আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন যে তাদেরও সাধারণ সার্জনদের মতোই এমএস করতে হয়, তাদেরও চিকিৎসা বিজ্ঞানের সেই সব বিষয়ে পড়তে হয় যেটা একজন অ্যালোপ্যাথিক ডাক্তার পড়েন। পশ্চিমবঙ্গের মালদা জেলার সরকারি আয়ুর্বেদ মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বজিৎ ঘোষ জানাচ্ছিলেন তাদের পাঠ্যক্রম সম্বন্ধে সাধারণ চিকিৎসকরা বিশদে জানেন না বলেই এসব বলছেন তারা। মাস্টার অফ সার্জারি আমাদের বহু আগে থেকে আছে এবং মাস্টার অফ সার্জারিতে সার্জারি সিলেবাস ইনক্লুডেড আছে এবং সেখানে এই সার্জারি গুলো করার কথা অনেক আগে থেকে বলা আছে। এই গভর্নমেন্ট এটাকে মান্যতা দিয়েছে। আমাদের বিএমএস কমপ্লিট করার পর 1 ইয়ার ইন্টার্নশিপ করতে হয়, তারপরে হাউস স্টাফশিপ করতে হয়, এমবিবিএস ও শেপ। আমাদের যে সিলেবাস আমাদেরকে মডার্ন মেডিসিন সিস্টেমের সমস্ত কমপ্লিট করতে হয়, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি থেকে ফার্মাকোলজি সব। তিনি আরো বলছিলেন প্রাচীন যুগে সুশ্রুত মুনি যেভাবে অপারেশন করতেন বা যেসব যন্ত্র ব্যবহার করা হতো সেই সময় সেগুলোই তো রূপান্তরিত হয়ে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে। সুশ্রুতে যে যন্ত্রগুলোর কথা বলা হয়েছে সেগুলোই মডিফিকেশন হয়ে ইউজ হয়েছে। সুশ্রুতে যে সার্জারিগুলোর কথা বলা হয়েছে সেগুলোই চলছে। তাহলে তো সুশ্রুত থেকে ব্যান্ড করে দিলে তো সার্জারি সিস্টেম এমনিই অফ হয়ে যায়। সার্জারিকে যে মিস ইউজ হচ্ছে বিভিন্ন নার্সিংহোম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এই একটা ভীতি যেটা যদি হয়ে যায়, গ্রামে গঞ্জে যদি এত অ্যাভেলেবেল হয়ে যায় আয়ুর্বেদ ডাক্তাররা যদি সার্জারি করতে পারে এমএস ডাক্তাররা, তাহলে তাদের এই কমার্শিয়াল ব্যাপারটা থাকবে না। আইএমএর সহসচিব ডাক্তার উষা শ্রীধর এ প্রসঙ্গে বলছিলেন প্রাচীন যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে নানা চেষ্টা শুরু করেছে সরকার, আয়ুর্বেদ নিয়ে তাদের সর্বশেষ সিদ্ধান্ত সেটারই অঙ্গ। ডাক্তার শ্রীধর বলছিলেন সমাজের একটা অংশের মানুষকে খুশি করার জন্য তাদের সামনে প্রাচীন ভারত খুব মহান ছিল এসব বলা হচ্ছে। প্রাচীন যুগের যা ভালো ছিল সেগুলো গ্রহণ করে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা যেতে পারে। কিছুটা ব্যঙ্গ করে তিনি বলছিলেন ভারতের মানুষ যদি মনে করে যে আয়ুর্বেদই শ্রেষ্ঠ তাহলে তাই হোক, আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা তুলে দিয়ে সব ডাক্তারই আয়ুর্বেদ হয়ে যান, বলছিলেন ডাক্তার উষা শ্রীধর। আইএমএ বলছে আজকেই তাদের প্রতিবাদ শেষ হয়ে যাচ্ছে না। তারা 11 তারিখ জরুরি এবং কোভিড চিকিৎসা পরিষেবা ছাড়া বাকি সব কাজ 12 ঘন্টার জন্য বন্ধ রেখে আরও বড় প্রতিবাদ করবে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী।
আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে সোশ্যাল মিডিয়ায় আজ সারাদিনের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত সহকর্মী ফয়সাল তিতুমিরের কাছে। ধন্যবাদ মজ্জেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। তিতুমির, গত কদিন ধরেই কিন্তু আলোচনায় একটি ভাইরাল ভিডিও, যেখানে রাস্তায় ধূমপান করার জন্য একজন নারীকে হেনস্থার শিকার হতে দেখা যাচ্ছে। নানান বিতর্কের জন্ম দিয়েছে এটি। বেশ কিছু গণমাধ্যমেও এটি খবরের শিরোনাম হওয়ায় আজ সারাদিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে এটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। ঠিক তাই রায়হান, এ নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় সুমন মুকুন্দ দাস লিখেছেন, আমি ধূমপান বিষয়ে পক্ষপাতী নই, সেটা ছেলে হোক বা মেয়ে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে তিনি একজন নারী বলেই লঘু পাপে গুরুদণ্ড। যদি সমালোচনা করতে হয় বা আইনের আওতায় সবাইকে আনতে হবে, সে ছেলে হোক বা মেয়ে। ঠিক তাই। শামীম আহমেদ প্রশ্ন তুলেছেন, পাবলিক প্লেসে ধূমপান অপরাধ মানলাম, রাস্তাঘাটে সারাদিন ছেলেরা ধূমপান করে, সেখানে আইন প্রয়োগ হলে সরকারিভাবে যাদের কাজ করা দরকার তারা গিয়ে জরিমানা করবে, কিন্তু কেউ একজন ধূমপান করছে, সেখানে আপনি তাকে হ্যারাস করার কে? মোহাম্মদ হান্নান বলছেন, প্রকাশ্যে ধূমপান করা অবশ্যই সামাজিক অপরাধ, সেটা পুরুষ হোক আর নারী হোক, কিন্তু দেশের পুরুষ সমাজ সেটা মানে না। তবে আমাদের দেশের নারীদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা খুবই কম, আর যে সকল নারী ধূমপান করে খুব সতর্কতার সাথে গোপনে করে, যা সমাজের একটা ভালো দিক। এ কে আজাদ মোল্লা বলছেন, নারী বা পুরুষ নয়, জনসমাগম হয় এমন স্থানে সিগারেট খাওয়া বন্ধ হোক। এ নিয়ে কিন্তু আলোচনা দেখতে পাবেন বিবিসি বাংলার ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলেও। এছাড়া এর অংশ বিশেষ শুনতে পাবেন আজ রাত 10:30 বিবিসি পরিক্রমায়। এদিকে রাজধানীতে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অভিযান পরিচালনা করেছে, সেটার ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। খবরে বলা হচ্ছে, নিজেদের মালিকানাধীন মার্কেটেই শত শত অবৈধ দোকান চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, বিগত নির্বাচনের আগে লাখ লাখ টাকা খরচ করে কর্পোরেশন থেকেই তারা এই বরাদ্দ নিয়েছেন। এ নিয়ে নানা ধরনের মন্তব্য আছে। রাকিবুল মোল্লা বলছেন, গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেটে ব্যবসায়ীরা এলো পাতাড়িভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিজেদের নকশা অনুযায়ী দোকানপাট তৈরি করছে। কি বেহাল দশা সেখানে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু আলামিন বলছেন, সিটি কর্পোরেশন এদের কাছ থেকে টাকা নিল, এখন আবার উচ্ছেদ অভিযান শুরু করলো, এভাবে আর কতদিন চলবে জুলুম? তবে আইমান হৃদয় বলছেন, সকল দোকানই ফুটপাতের উপর নির্মাণ, তাই অতি সত্বর এসব জায়গা উদ্ধার করতে হবে। রঞ্জিত রঞ্জন বলছেন, এভাবে জনগণের আর কত ক্ষতি করবেন, পেটে লাথি কেন মারেন, যা করবেন বুঝে শুনে করবেন, অনুরোধ করি। আপনারা যখন দোকান দিয়েছেন তখন কোথায় ছিলেন? অবৈধ দোকান ভাঙতে পারেন, তবে অনুমতি কে দিল? দোকানগুলো তাকে সামনে আনবেন। অন্যদিকে ভাস্কর্য ইস্যু আজও আছে আলোচনায়। চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজ ভাস্কর্য ইস্যুতে কঠোর ভাষায় যে বক্তব্য দিয়েছেন, সেটি বেশ সাড়া ফেলেছে ফেসবুক দুনিয়ায়। এ নিয়ে কিন্তু খবর আছে বিবিসি বাংলার ওয়েবসাইটেও, সেখানে ফেসবুক পাতায় এই খবরের নিচে সাইফুল্লাহ সাইফ লিখেছেন, সরকার আলেমদের খেপিয়ে নিজের পায়েই নিজে কুড়াল মারছে, এর ফল ভয়াবহ হবে তা বোঝাই যায়। শাহজাহানের মন্তব্য, মূর্তি ইস্যুতে ইমানদার আর মুনাফিক দুই দলে ভাগ হয়ে গিয়েছে, তাদের চিনতে কষ্ট হলেও এখন পরিষ্কার হয়ে গেছে। আর অনেক শাহর মন্তব্য, আজকে যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করার জন্য চিৎকার করে, তারা হয়তোবা জানে না দ্বিজাতি তত্ত্ব নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মই হয়েছিল ভাষা কেন্দ্রিকতা এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে। অন্যদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে। এ নিয়ে যে খবরটি আপনারা শুনছিলেন, সেটি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় এসেছে। আনোয়ারা জাহান বকুল লিখেছেন, টিকার সফলতা কামনা করি। আর বিল্লাল হোসেন বলছেন, 90 বছর বয়সী মার্গারেট নিজেও জানে না হয়তো তিনি বিশ্বের একটি ইতিহাস হতে যাচ্ছেন, যা যুগ যুগ ধরে মনে রাখবে বিশ্ববাসী। অর্থাৎ এই টিকার প্রথম যে ডোজ যাকে দেওয়া হয়েছে 90 বছর বয়সী মার্গারেটকে, তাকেই তিনি এই মন্তব্যটি করেছেন। তো এইসবই ছিল মূলত আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুনছিলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনাবলীর বিস্তারিত ফয়সাল তিতুমির এবং রায়হান মাসুদের কাছে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। 93 বছরের এক নারীকে কোভিড-19 টিকা দেওয়ার মাধ্যমে ব্রিটেনে আজ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করা হচ্ছে। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। আর ইতিহাস বিকৃতির অভিযোগে এক প্রবাসী সাংবাদিকের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নিতে বলেছে বাংলাদেশের আদালত।
আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতে বাংলাদেশ সময় 10:30 ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছে আমি মোয়াজ্জেম হোসেন।